লেবুর রস দিয়ে মাছকে যদি কিছুক্ষণের জন্য একটু বসিয়ে রাখেন বা 10 থেকে 15 মিনিট, তাহলে আপনার মাছটা একদম নদীর মাছের মতো বা পুকুরের মাছের মতো তাজা মাছ হয়ে যাবে। এটা আমি অলওয়েজ করি, সবসময় শেয়ার করি। আপনারা যারা ফ্রিজে অনেক দিন পর্যন্ত মাছ রেখে খান তাদের ক্ষেত্রে সবচেয়ে এটা জরুরি। তো আমি মাছ বেশি দিন থাকুক আর না থাকুক, আমি প্রতিদিন চেষ্টা করি অল্প একটু লেবুর রস দিয়ে মাছটাকে এভাবে ভিজিয়ে রেখে 10 মিনিট পরে আবার ভালোভাবে লবণ টবণ দিয়ে ধুয়ে তারপরে মাছটাকে গুছিয়ে রাখার জন্য। সকালবেলার জন্য সব কিছু রেডি করে রেখেছি। কেউ নাস্তা করেছে, কেউ নাস্তা করেনি। আর রাজশাহী থেকে আম নিয়েছিল আপনার ভাই। তো মাত্র আমগুলো বাসায় এসে পৌঁছালো। তাড়াতাড়ি আমগুলোকে খুলে নিচ্ছি, কারণ আমের কক্সের ধরে মনে হচ্ছিল যে ভিতরে আমগুলো এতটা গরম হয়ে আছে। তো রূপালি আম এখন তো একদম লাস্ট সিজন, যে রূপালি আম ছাড়া এখন আবার বাজা আমগুলো একদম আস্তে আস্তে কমে যাচ্ছে। ল্যাংড়া, হিমসাগর যে আমগুলো আমরা সবসময় খুব বেশি লাইক করি, সেই আমগুলোই প্রথম শেষ হয়ে যায়, লাস্টে থাকে রূপালি আম। তো রূপালি আম কয়েক বছর প্রায় সবার পরিচিত আম হয়ে দাঁড়িয়েছে। এখন ভ্যান গাড়িতে, দোকানে বা শপে, সব জায়গায় এই রূপালি আমটাই বেশিরভাগ পাওয়া যাচ্ছে। আর লাস্ট আম শেষ অবস্থায় রূপালি আমটাই বেশি পাওয়া যায়। তো আমগুলো বড় সাইজের ছিল, খারাপ না, একদম বড় বড় আমগুলো ছিল রূপালি আমগুলো। তো এগুলো একদম ফ্যান ছেড়ে দিয়ে আমি ফ্লোরে রাখছি। জাস্ট ঠান্ডা হলে যেগুলো পেকে গিয়েছে ওগুলো একটা ঝাঁপিতে নিব, যেগুলো কাঁচা আছে ওগুলো একটা ঝাঁপিতে নিয়ে তারপরে সংরক্ষণ করে রেখে দিব। আপনারা কিভাবে রাখেন? রূপালি আম খুব দ্রুত পেকে যায়, এটা কার কার ধারণা? আমার ধারণা রূপালি আম পাকতে বেশি দিন লাগে না। এদিকে দুপুরবেলার জন্য বাদাম নিয়ে নিচ্ছি, বাদাম ভর্তা করব। আর এই বাদাম ভর্তাটা আমার বাসায় সবচেয়ে বেশি করা হয়। আর কাঁঠালের সিজনে কাঁঠালের বিচির ভর্তা। তো এদিকে মশলা কষিয়ে নিচ্ছি, মাছটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে যাওয়ার জন্য ঝাঁপিতে রাখা হয়েছে। আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, একটু পানিও ইউজ করব না, কারণ মশলাটাকে এমনভাবে কষিয়ে নিয়েছি জাস্ট এই মশলার মাঝেই আমি মাছটা দিয়ে দিব, কারণ এই মাছ থেকে পানি বের হয়ে আবার পুরো মশলাটা একদম ঝোলে ভরে যায়। মাছের পানিটা শুকিয়ে গিয়ে যখন মশলাতে তেল ভেসে আসবে, তখন মাছে পানি দিয়ে দিব। এই মাছটা রান্নার সিস্টেমটাই এটা। এই মাছে যেমন আমরা কিছু কিছু মশলায় যখন কষিয়ে নিই, অল্প একটু পানি দিয়ে আবারও মশলা কষিয়ে নিই, কিন্তু এই মাছে তেমন একটা মশলা কষানোর পর পানি দেওয়া লাগে না, মাছ থেকে পানি বের হয়ে যায়। তো এদিকে মশলার মধ্যে মাছটাকে দিয়ে কষিয়ে দেন আমি একটু হালকা আঁচে রেখেছি। আর বলেন তো দেখি এগুলো কি? হয়তো বা অনেকে এখন চিনে ফেলেছেন, যেহেতু বুঝেই যাচ্ছে এগুলা কি। তো এগুলো মহিষের পায়া পায়া বা নেহারি, যেই নামে চিনেন না কেন। এখানে 2 রকমের পায়া, একটা গরুর পায়া, একটা মহিষের পায়া। যেহেতু গ্রামে আমাদের কোরবানি দেওয়া হয়, তো পায়াগুলো গুছিয়ে এভাবে দেশের বাড়িতেও রাখা হয়, আবার ঢাকার বাসায়ও পাঠানো হয়। তো পাতিলে যেগুলো রেখেছি এগুলো গরুর পায়া, আর যেগুলো আমি বেসিনে ভিজিয়ে রাখছি ওগুলো মহিষের পায়া। তো 2 পাত্রে দুভাবে আমি পায়া ভিজিয়ে রাখলাম। আর এদিকে মাছে পানি দিয়ে দিলাম। মাছের কালারটা কার কাছে কেমন লাগছে? মাছের কালারটা ঠিক আছে কিনা? একটু ঝাল দিয়ে মাছটা রান্না করতে হয়, তাই ঝাল দিলাম একটু। আর লেবু কেটে নিচ্ছি, লেবু রস খাবো। 12টা থেকে 1টা বাজলে সবাই একটু লেবু রস খাই। টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে মাছটাকে এখন নামিয়ে ফেলবো। একটু ঝোলে ঝোলে নামাচ্ছি, অতিরিক্ত ঝোল না, মিডিয়াম ঝোল রাখছি, অতিরিক্ত বেশিও না কমও না। আর রান্নাঘরটাকে পুরোটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু মুছে নিলাম। আর ভাত রান্না হয়ে গিয়েছে। আসলে রান্নার পাশাপাশি যদি সব কিছু একটু গুছিয়ে নেওয়া যায়, আমার কাছে মনে হয় একদম তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, একদম হজবড় যে স্বেচ্ছেতে অবস্থা সেরকম থাকে না। এদিকে পায়াগুলো একদম ভিজে আসে, এগুলোকে এখন ফ্রেশ করে একদম ভালোভাবে ধুয়ে নিব। দুপুরের রান্নাটা ছিল আজকে কাউন মাছ তো সবাই চিনেন, আমার ব্লগে অনেকবার রান্না করেছি। আর একটু মাংস ছিল গত রাতের, সেই মাংসটা গরম করে দিব, ডাল রান্না ছিল, তো সেই জন্য আজকে একটা আইটেম রান্না করেছি। পাশাপাশি আগামী দিন সকালে কার ডিস্ট্রিক্টে কে কীভাবে পায়া খান অবশ্য জানাবেন। যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পায়া রান্না করে চালের গুঁড়ি দিয়ে খেতে সবচেয়ে বেশি পছন্দ করি। আপনারা কিভাবে খান তা জানাবেন, যে আপনাদের ডিস্ট্রিক্টে আপনারা কিভাবে পায়া বা নেহারি খেতে পছন্দ করেন। তো পরোটা দিয়েও খাওয়া যায়, চালের গুঁড়ি দিয়েও খাওয়া যায়, চিতই পিঠা দিয়ে মানে খোলাজা পিঠা দিয়েও কিন্তু পায়া খাওয়া যায়। 2 রকমের পায়াটাকে আমি গুছিয়ে নিচ্ছি। যে বিকালবেলা পায়াগুলোকে আমি একদম সুন্দর করে চুলার আছে মশলা ইউজ করে দেন বসিয়ে দেবো সারা বিকাল। আর রাত্রে রাত পর্যন্ত পায়াটা চুলার উপরে কম জালে থাকবে, তাতে করে কি আস্তে আস্তে পায়াটা সিদ্ধ হয়ে যাবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আবার নতুন করে রান্নার প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে রান্না তো প্রায় কমপ্লিট। ওদেরকে বলেছি পায়াগুলোকে গুছিয়ে আমাকে রেডি করে দেওয়ার জন্য। 1 গ্লাস পানি খেয়ে নিচ্ছি, একটু রেস্ট নিয়ে আবার গোসল করব। এদিকে বাদাম ভর্তা করে নিচ্ছি। বাদাম ভর্তাটা প্রায় করা হয়। বাদাম ভর্তা আর কাঁঠালি বিচির ভর্তা রিসেন্টলি প্রতিদিন দুপুরে থাকে, একটা না একটা ভর্তার আইটেম রাখি। তো এখানে নূপুর আর জেসমিন দুজন মিলে ভর্তার আইটেমগুলো রেডি করছে। আমি 2টো পাতিলে
পায়া রান্না করার জন্য রেডি করে নিচ্ছি মশলাগুলোকে। আর এদিকে হচ্ছে ভর্তা ছিল, খিচুড়ি ছিল, ডাল ছিল, মাছ রান্না করেছিলাম, আর হচ্ছে ধোয়া ওটা গরম ভাত সব কিছু নিয়ে হচ্ছে দুপুরে খাবারটা এখন টেবিলে সার্ভ করব। সবাই হচ্ছে গোসল করে টেবিলের কাছাকাছি চলে আসছে। আর দুপুরবেলা সবাই একসাথে ভাত খেতে কিন্তু খারাপ লাগে না, সবাই গল্প গুজব করে কোন আইটেম ভালো হলো, কোন আইটেমে কী বেশি হলো, জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যখন খাবারগুলো শেষ হয় তখন খারাপ লাগে না। আর এগুলো হচ্ছে ঝুরা মাংস, মানে কোরবানির ঈদের পর যেই ঝুরি বা ঝুরা মাংস থাকে, যে ওই মাংসগুলোকে গরম করে টেবিলে দিচ্ছি। এদিকে হচ্ছে এক চুলায় পায়া বসিয়ে দিয়েছি, আমি শেয়ার করব কিভাবে বসিয়েছিলাম। আর এখানে হচ্ছে মাংস ছিল একটু গরম করে টেবিলে দিচ্ছি। একদম খাবার আগ মুহূর্তে মাংসটা গরম করে দিলে তাহলে হয় কি মাংসটা একদম গরম থাকে। এগুলো হচ্ছে রাতে রান্না করেছিলাম, সেজন্য আমি বলেছিলাম যে আজকে জাস্ট দুপুরে একটা রান্না করেছি, সেটা ছিল কাউন মাছ, আর ডালও ছিল একটু। তো সব রান্নাগুলো হচ্ছে করা থাকাতে একটা আইটেম রান্না করেছি, আর বাকিগুলো হচ্ছে জাস্ট গরম করে টেবিলে সার্ভ করছি। আর হচ্ছে ঝুড়ির মাংসটাও দিচ্ছি। এখানে হচ্ছে লোট্টা মাছ, লোট্টা মাছ তো সবার প্রিয় একটা মাছ। লোট্টা মাছটাকে বোম্বা মরিচ দিয়ে আমি ভুনা করেছি, যদিও সময়ের স্বল্পতার জন্য কারোর সাথে শেয়ার করতে পারলাম না যে এই লোট্টা মাছটা আমি কীভাবে ভুনা করেছিলাম। তো রিসেন্টলি যে কোনো একটা ব্লগে আমি লোট্টা মাছ রান্নাটা শেয়ার করবো, কারণ আমার রান্নার সাথে অনেকের মিল হয়, আবার অনেকের মিল হয় না। যাদের মিল হয় না তারা কিন্তু কমেন্টস করেন, আমার ভুল ধরিয়ে দেন, আবার আমাকে বুঝিয়ে দেন যে আপু এভাবে রান্না করলে সবচেয়ে ভালো হতো, এভাবে করলে আরও ভালো হয়। তো এভাবে করার চেষ্টা করবেন। তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।